তো? বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন আশরাফ চৌধুরী। কিছুক্ষণ চিন্তা করার পর বলতে লাগলেন, ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিলাম। আপনি যা চাইবেন তাই হবে। হয়তো ঠিক 2 ঘন্টার মধ্যে আপনি আমার সম্পূর্ণ টাকা আমাকে বুঝিয়ে দেবেন, নয়তো ঠিক 2 ঘন্টার মতোই আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন। এখন সিদ্ধান্ত আপনার। এই কথা শুনে প্রেমার আব্বু কি বলবে কিছুই বুঝতে পারছেন না। কারণ মেয়েকে তো তিনি কোনোভাবেই এই প্রস্তাবের জন্য রাজি করাতে পারবেন না। কারণ আর যাই কিছু হয়ে যাক না কেন, প্রেমা কখনোই নিজের সিদ্ধান্ত থেকে এত সহজে পিছিয়ে আসে না। কিন্তু এদিকে 2 ঘন্টার মধ্যে 6 লক্ষ টাকা ম্যানেজ করে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। 2 ঘন্টা কেন, 2 মাসের মধ্যেও তিনি এটা পারবেন না। কারণ বর্তমানে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এইসব কিছুই তিনি বসে বসে চিন্তা করছিলেন। এদিকে প্রায় আধা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। নীল তখনও প্রেমাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। তাই নীল আবারও প্রেমার আব্বুকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার মিস্টার আশরাফ চৌধুরী ওরফে আমার হবু শ্বশুর মশাই, কি সিদ্ধান্ত নিলেন বলেন তো শুনি। স্যার, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আমার সঙ্গে কথা বলে আসি। কারণ আপনার প্রথম শর্তটা মেনে নেওয়া বা পূরণ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। দ্বিতীয় শর্তটা সম্ভব হয় কিনা একটু চেষ্টা করে দেখি। এই কথা বলে প্রেমার আব্বু প্রেমার রুমে প্রবেশ করলেন। উনি রুমে প্রবেশ করে দেখতে পেলেন প্রেমা চুপচাপ বসে আছে। তাই তিনি আস্তে আস্তে গিয়ে প্রেমার পাশে বসলেন। আর তারপর প্রেমার কাঁধে হাত রেখে বলতে লাগলেন, প্রেমা, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি কি রাখবে আমার রিকোয়েস্ট? ওই তার ছেঁড়া লোকটা যে কথা বলেছে, ওই কথা ছাড়া তুমি যে কোনো কথা আমাকে বললে আমি সেই কথাই রাখবো। প্রেমার মুখ থেকে এই কথা শুনে তার আব্বুর বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আর তারপর বলতে লাগলেন, মারে, তোরা সন্তান হিসেবে আমার কাছে যখন যেটা চেয়েছিস আমি তোদেরকে সেটা এনে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি পাপা হিসেবে তোদের কাছে কখনোই সেরকম কিছু চাইনি। তাই আজ তোর কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আবু, তোমাকে তো আমি একবারই বলে দিয়েছি, ওই বদমাইশ মার্কার লোকটা যে কথা বলেছে এটা ছাড়া তুমি আমাকে যে কথা বলবে আমি তোমার সেই কথাই শুনবো। তাই আমি আশা করব তুমি আমাকে যাই কিছু বলো না কেন চিন্তা ভাবনা করে তারপরেই বলবে। প্লিজ লক্ষ্মী মা আমার, তুই একটু বোঝার চেষ্টা কর। দেখ, উনি ছেলে হিসেবে খারাপ না, ছেলে হিসেবে যথেষ্ট ভালো। তাই প্লিজ আমি তোকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি। ছেলে হিসেবে কেমন ভালো সেটা আমার খুব ভালো করেই জানা হয়েছে। আমি এই ব্যাপারে তোমার কাছ থেকে আর কোনো কিছু শুনতে চাই না। আমি শুধু তোমাকে পরিষ্কার করে এইটুকু বলে দিতে চাই, আমি এটা করতে পারবো না। দেখ মা, আমি সব কিছু তোর ভালোর জন্যই বলছি। তোর সঙ্গে খারাপ কিছু হবে না। তুই অন্তত তোর এ বাবার ওপর বিশ্বাস রাখ। আর দেখ, এই মুহূর্তে তোর বাবাকে সহযোগিতা করার মতো কিন্তু অন্য কেউ নেই। তুই যদি পাশে না দাঁড়াস তাহলে আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আবু, তোমাকে আমি এত কথা বলার পরেও তুমি আবারও আমাকে এই বিষয়টা নিয়ে রিকোয়েস্ট করছো। আমি বুঝতে পারছি না তোমরা কি চাইছো। ঠিক ওই মুহূর্তে প্রেমার আম্মু সেখানে এসে উপস্থিত হলেন। আর তারপর তিনি প্রেমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হ্যাঁ মা, তোর আব্বু একদম ঠিক কথাই বলেছে। প্লিজ তুই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা কর। তুই ছাড়া এই মুহূর্তে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার মতো আর কেউ নেই। দেখ, তোর আপুর তো বিয়েটা কোনোরকমভাবে হয়ে গেছে, কিন্তু এখন যে টাকাটা ঋণ করা হয়েছে ওটা তোর বাবা শোধ করবে কিভাবে? তারপর আবার তোর বিয়ের চিন্তা তো আছেই। তাই প্লিজ তুই রাজি হয়ে যা। প্লিজ আম্মু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যে লোকটা এরকম বিপদে পড়া মানুষকে এই এমন একটা প্রস্তাব দিতে পারে, ওই লোকের চরিত্র কেমন সেটা তোমরা বোঝার চেষ্টা করো। দেখ মা, আমরা সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। তাই প্লিজ তুই রাজি হয়ে যা। তাছাড়া বড় লোকের ছেলে এরকম একটু একটু অভ্যাস তো থাকতেই পারে, এটা দোষের কিছু না। এই বলে প্রেমার আব্বু আম্মা আবারও প্রেমাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। অবশেষে বাবা মায়ের অসহায় মুখের দিকে তাকিয়ে প্রেমা আর না বলতে পারল না। তাই বাধ্য হয়ে সে নীলকে বিয়ে করতে রাজি হয়। এদিকে নীলও ঠিক ওই মুহূর্তে কাজী ডেকে প্রেমাকে বিয়ে করে নিয়ে আসে। নীল প্রেমাদের বাড়ি থেকে বের হওয়ার পরপরই তার আম্মুকে কল করে আর বলতে থাকে, আম্মু, তোমার বৌমাকে নিয়ে আসছি, বরণ ডালা সাজাও। আরে বাবা, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন বৌমা কোথায় পেলি? আম্মু,
আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমি সত্যি বিয়ে করেছি। তুমি বরণডালা সাজাও, আমি ততক্ষণে তোমার বৌমাকে নিয়ে বাড়িতে পৌঁছে যাব। এই বলে নীল ফোনটা কেটে দিল। আর এদিকে গাড়ির ভেতরে চুপ করে বসে আছে প্রেমা। সে কোনো কথাই বলছে না। তখনই হঠাৎ করে নীল প্রেমার হাতটা ধরে বলতে লাগলো, এভাবে গোমড়ামুখ হয়ে বসে থাকবে নাকি আমার সঙ্গে একটু কথা তো বলতে পারো? আপনার মতো বদমাইশ মার্কা লোকের সঙ্গে কোনো কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু দুর্ভাগ্যবশত এটাই হলো সত্য কথা, যে এখন থেকে সারা জীবন তোমাকে এই বদমাইশ মার্কা লোকটার সঙ্গেই থাকতে হবে। এছাড়া তোমার হাতে অন্য কোনো উপায় নেই। আমি থাকবো না আপনার সঙ্গে, দেখবেন আমি একদিন ঠিক লুকিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, যেখান থেকে আপনি আমাকে আর খুঁজে পাবেন না। সেই চেষ্টা তুমি করতেই পারো, কিন্তু সফল হবে বলে মনে হবে না, কারণ আমাকে তুমি চিনতে পারোনি। আমি কী জিনিস সেটা আজকের পর থেকে তুমি হাড়ে হাড়ে টের পাবে। এই কথা বলে নীল আবারও গাড়ি চালাতে শুরু করলো। প্রায় ঘন্টাখানেক লাগলো তার বাড়ির সামনে এসে পৌঁছুতে। কলিং বেল চাপ দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলের পাশে প্রেমাকে দাঁড়িয়ে থাকতে দেখেই নীলের আম্মু বলতে লাগলো, তুই দেখছি এখনো ফাজলামো করছিস। এখনো তোর ফাজলামো করার সময়টা বুঝি শেষ হয়নি? আরে আম্মু, তোমার কেন মনে হচ্ছে আমি ফাইজলামো করছি? আমার কথা বিশ্বাস না হলে তুমি এই মেয়েটাকে জিজ্ঞাসা করে দেখো। উনি আমাদের অফিসের ম্যানেজার আশরাফ চৌধুরীর ছোট মেয়ে। ও আচ্ছা, এই ব্যাপার। তুই ওনাদের বাড়িতে গিয়েছিলি, সেটা তুই আমাকে আগে বলবি না? মা, এসো ভেতরে এসো। তখনই পাশ থেকে নীল তার আম্মুকে বলতে লাগে, আম্মু, তোমাকে আমি কি বলি আর তুমি কি শোনো? আমি তো সেটাই বুঝতে পারি না। তোমাকে না বললাম আমি বিয়ে করে নিয়ে এসেছি, বউ নিয়ে এসেছি, আর নতুন বউকে বরণ করে বাড়িতে তুলতে হয়? তাহলে এটা তুমি কি করছো? মা ছেলের এইসব কর্মকাণ্ড চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রেমা। সে কোনো কথাই বলছে না, চুপচাপ শুধু দাঁড়িয়ে আছে। নীলের এই কথা শুনে নীলের আম্মু নীলকে আবারও বলতে থাকে, দেখ, সব সময় ফাজলামো ভালো লাগে না। এখন তুই বড় হয়েছিস, তুই তোর বাড়িতে বান্ধবীকে নিয়ে এসেছে, সেটা আমাকে সোজাসুজি বললেই তো হয়ে যায়। এত ঝামেলা করার কি আছে? উফ আম্মু, তোমাকে আমি কি করে বোঝাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি সত্যি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি। তারপর নীল সবকিছু তার আম্মুকে খুলে বলল। নীলের কথা বলা শেষ হওয়ার আগেই তার আম্মু ঠাস ঠাস করে তার দুই গালে দুইটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তোর বিবেক বুদ্ধি এতটা লোপ পেয়েছে, সেটা তো আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। তুই এমন একটা কাজ করবি, আগে জানালে তোকে আমি গলা টিপে মেরে ফেলতাম। আম্মু, তুমি আমাকে মারলে, তুমি একবার আমার বউটার দিকে তাকিয়ে তো দেখো। আমার বউটাকে দেখতে কি খুব সুন্দর? আমার বউটাকে দেখতে কি খুব বেশি অসুন্দর মনে হয় নাকি? তুমি একবার আমার বউটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, তোমার চোখ দুটো জুড়িয়ে যাবে। নীলের কথা শুনে ততক্ষণে নীলের আম্মু প্রেমার দিকে সুনজরে ফিরে তাকালো। সত্যিই তিনি প্রেমার দিকে ফিরিয়ে তাকিয়ে একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন। কি মিষ্টি চেহারা, মায়াবী চাহনি, দেখলে চোখ জুড়িয়ে যায়। এমন একটা মেয়ে প্রত্যেকই মাই তার ছেলের বউ হিসেবে পেতে চায়। নীলের আম্মু তখনই মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, না প্লিজ, মন খারাপ করো না তুমি। তোমার পাশে আমি আছি। ওই বদমাইশটাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না। নিজের মায়ের নীলের মায়ের এমন কথা শুনে নীল একদম পুরাই তাজ্জব বনে গেল। কোনোদিন এমনটা কল্পনাও করেনি তার মা তার সঙ্গে এরকম আচরণ করবে। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পটা দেখতে থাকি, আর আমাদের গল্পের টুইস্ট কি আসছে সেটা শুনি। নীলের আম্মু তখনই সেখান থেকে দৌড়ে সোজা নিজের রুমে চলে গেলেন। তারপর একটা গয়নার বাক্স নিয়ে এসে প্রেমা আর গলায় অনেক বড় একটা স্বর্ণের হার পরিয়ে দিয়ে বলতে লাগলেন, আজ থেকে আমি দায় মুক্ত। আমি সবকিছু তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে এই পরিবার দেখে রাখার দায়িত্ব শুধু তোমার। এখন থেকে এই পরিবারটা তুমিই দেখে রাখবে। এই বলে পরম আদরে নীলের আম্মু নিজের পুত্রবধূ বরণ করে ঘরে তুলে নিলেন। প্রেমাকে তিনি সোজা নীলের রুমের ভিতরে চলে গেলেন। এদিকে নীল তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে আর কি হতে চলেছে।
বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন কেউ নীলকে কিছুই বলল না, তখন নীল বাধ্য হয়ে নিজে নিজেই বাড়ির ভেতরে প্রবেশ করলো। তখনই হঠাৎ তার ফোনে একটা কল আসলো। অফিস থেকে একটা জরুরি প্রয়োজনে তাকে এখনই অফিসে যেতে হবে। তাই সে কাউকে কিছু না বলে সেখান থেকে সোজা বের হয়ে অফিসে চলে গেল। এদিকে প্রেমা একা একাই নীলের রুমে বসে আছে। তার খুব বোরিং ফিল হচ্ছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না। তারপর এসব কি হচ্ছে? শাশুড়ি মা তাকে রুমের ভিতরে নিয়ে কোথায় যেন চলে গেল, আর একটাবার দেখতেও আসলো না। এদিকে প্রায় সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলল। নীল অফিসের কাজ শেষ করে একটা শপিং মলে চলে গেল। সেখান থেকে প্রেমার জন্য একটা নীল শাড়ি, সেই সঙ্গে বেশ কিছু গোল্ডের অর্নামেন্টস কিনে নিল। তারপর সেগুলো প্যাকেট করে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসা মাত্র দেখতে পেল তার আম্মু ড্রয়িং রুমে বসে আছে। তার আম্মু তাকে দেখেই একদম ভূত দেখার মতো চমকে গেলেন, কারণ তিনি এতক্ষণ নিজের রুমে ছিলেন। তিনি ভেবেছিলেন নীল হয়তো প্রেমার সঙ্গে আছে, তাই তিনি নীলকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, কি রে নীল, এতক্ষণ তুই কোথায় ছিলি? আম্মু, আমার তো অফিস থেকে একটা কল এসেছিল, তাই আমি অফিসে চলে গেছিলাম। কেন, কি হয়েছে? তুই অফিসে চলে গেছিলি, এই কথাটা আমাকে বলে গেলেই তো পারতিস। আমি তো আরো ভেবেছি তুই হয়তো তোর রুমে আছিস। এদিকে মেয়েটা হয়তো এতক্ষণ একা বসে থাকতে থাকতে বোরিং ফিল করছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। আর আম্মু, আমি আজ রাতে সবার জন্য বাইরে খাবার অর্ডার করেছি। কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি ম্যান এসে দিয়ে যাবে। তুমি আমাদের দুজনের খাবারটা রুমে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। এখন তুই আগের রুমে যা। মেয়েটা সেই কখন থেকে একা একা বসে আছে, জানি না মনে মনে কি ভাবছে। ও মা, এ তো দেখছি আমার চাইতে তোমাদের দরদ বেশি উতলে পড়ছে। দেখো, বউটা তো আমার, দরদটা বেশি হওয়া আমার দরকার। দেখ, একদম বেশি কথা বলবি না বলে দিলাম, তাহলে কিন্তু কানের নিচে আবারও দুইটা দেব। তোর যখন এতই ধরা বুঝতে পারছে, তাহলে এতক্ষণ বাইরে ছিলি কেন? নতুন বউকে বিয়ে করে এনেছিস, এখন তো তোর ওকে সময় দেওয়া প্রয়োজন। নীল তখন তার আম্মুর কথায় কোনো উত্তর না দিয়ে মুচকি হাসতে হাসতে রুমের ভিতরে চলে গেল। এদিকে প্রেমা খাটের উপর চুপচাপ বসে আছে। নীল প্রবেশ করেছে এটা দেখা মাত্রই খাট থেকে নেমে দাঁড়ালো। আর এটা দেখে নীল এই তো গম্ভীর গলায় প্রেমাকে বলতে থাকলো, কি হলো? ওখানে বসেছিলে তো, নেমে আসলে কেন? আমার বসে থাকতে থাকতে পা আর কোমর ব্যথা করছে। করুক, তাতে আমার কি? এখন থেকে তোমাকে এভাবেই সারাদিন কাটাতে হবে, এছাড়া কোনো উপায় নেই তোমার হাতে। এই বলে নীল অন্যদিকে তাকিয়ে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে প্রেমার জন্য নিয়ে আসা গিফটের প্যাকেটগুলো ড্রেসিং টেবিলের উপর রেখে বলতে লাগলো, আমি বেলকনিতে গিয়ে দাঁড়াচ্ছি, সময় মাত্র 20 মিনিটের মধ্যেই এগুলো পরে রেডি হবে। এই বলে নীল সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। আর ব্যালকনির দোলনায় বসে বসে সিগারেট খেতে লাগলো। এদিকে প্রেমা তখন বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। আর তারপরেই হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা প্যাকেটটা হাতে নিল। ওটা খুলেই দেখতে পেল ওতে দামি একটা শাড়ি আর অর্নামেন্টস। প্রেমা যখন বুঝতে পারলো নীল এই জিনিসগুলো তার জন্যই নিয়ে এসেছে, তাই সে আর সময় নষ্ট না করে শাড়িটা পরে নিয়ে তৈরি হয়ে নিল। আর তারপরে নীলকে ডাক দিয়ে বলতে লাগলো, আমি রেডি। আর ঠিক তখনই তাদের রুমের দরজায় কেউ একজন নক করলো। প্রেমা দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় নীল প্রেমাকে বলতে লাগলো, তোমাকে যেতে হবে না, আমি দরজা খুলে দিচ্ছি। এই বলে নীল দরজাটা খুলে তার আম্মুর হাত থেকে খাবারের প্লেট দুটো নিয়ে টেবিলের উপর রাখলো। আর তার আম্মু সেখান থেকে চলে গেল। নীল খাবারের প্লেটটা হাতে নিয়ে প্রেমার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, চলো, তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। এত আদিক্ষেতা দেখাতে হবে না, আমার এমনিতেই ক্ষুধা নেই। তখনই নীল প্রেমাকে ধমক দিয়ে বলতে লাগলো, এই, তুমি সব সময় এত বেশি কথা বলো কেন? এখন তুমি আমার বিয়ে করা বউ, এখন থেকে সব সময় তোমাকে আমার কথা শুনে চলতে হবে। আপনি কি আমাকে মগের মুল্লুক পেয়েছেন নাকি? নেহাত আমার বাবা একটা সমস্যায় পড়েছে, সেই জন্যই বাধ্য হয়ে আপনাকে বিয়েটা করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার কথা মতো চলবো আর আপনি আমাকে আপনার কথায় ঘোরাতে পারবেন। তুমি আমার কথায় ঘুরতে বাধ্য, ময়না পাখি বলেছে ওরা তোমার বাবার কাছে আমি বিশাল অঙ্কের একটা টাকা পাই। তুমি যদি আমার কথা মতো না চলো, তোমার বাবাকে সেই টাকাটা
আমাকে ফেরত দিতে হবে। নীলের এই কথা শুনে প্রেমা মুহূর্তের মধ্যেই চুপ হয়ে গেল। কারণ নীল যা বলছে একদমই ঠিক কথাই বলছে। প্রেমা যদি নীলের কথা মতো না চলে তাহলে নীল যা বলছে হয়তো তাই করবে। আর যদি নীল সেটাই করে তাহলে প্রেমার বাবাকে খারাপ অবস্থার মধ্যে পড়ে যেতে হবে। তাই সে চুপ করে বসে রইল। তখনই নীল খাবারটা মাখিয়ে নিয়ে এক লোকমা খাবার প্রেমার দিকে তুলে ধরল। কিন্তু প্রেমা তখনও মুখ বন্ধ করেই আসছে। তখনই নীল ধমক দিয়ে প্রেমাকে বলতে লাগলো, কি হলো, মুখ খুলছো না কেন? তাড়াতাড়ি মুখ খুলো আর খাবারটা খেয়ে নাও। প্রেমা তখন আর কোনো কথা না বলে মুখ খুলল। আর নীল প্রেমাকে খাবারটা খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। নীল সবকিছু গুছিয়ে রেখে বিছানার দিকে চোখ দিতেই দেখতে পেল প্রেমার বিছানায় সে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। এটা দেখে নীল মাথায় হাত দিয়ে বসে পড়ল। যে মেয়েটা কিনা এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছে আর সেই মেয়েটা কিনা বিছানায় গায়ে লিয়ে দেওয়ার আগেই ঘুমিয়ে গেছে। নীল তখন প্রেমাকে আর ঘুম থেকে জেগে তুলল না। চুপচাপ বিছানায় এসে একপাশে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে যখন ঘুম ভাঙল তখন নীল দেখতে পেল প্রেমা তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের সঙ্গে মিশে আছে। নীল তখন আর তাকে দূরে সরিয়ে না দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙতেই দেখতে পেল সেই নীলের বুকের উপর শুয়ে আছে। এটা দেখা মাত্রই সে নিজেকে নীলের বুকের উপর থেকে সরানোর চেষ্টা করতে থাকে। কিন্তু পুরুষালী শক্ত বাহু বন্ধন থেকে সে নিজেকে ছাড়াতে পারছিল না। তাই সে একরকম ধমক দিয়ে নীলকে বলতে থাকে। ছাড়ুন আমাকে বলছি। প্রেমার এমন এক কথায় নীলের ঘুমটা ভেঙে গেল। সে চোখ মেলে তাকিয়ে দেখতে পেল প্রেমা ঘুম থেকে জেগে উঠেছে। নীল তখন প্রেমাকে ছাড়তে ছাড়তে বলতে লাগলো, ওরে বাবা, সারা রাত আমার বুকের উপর ঘুমাতে পেরেছে, তখন কোনো সমস্যা হয়নি, আর এখন আমাকে ধমক দেওয়া হচ্ছে। এই যে মিস্টার, দেখুন, একদম ফালতু কথা বলবেন না। ফালতু কথা বলা আমার একদমই পছন্দ করি না। আমি কেন আপনার বুকের উপর ঘুমাতে যাব? আমার তো মনে হয় আপনি নিজেই ইচ্ছে করে আমাকে নিজের বুকের মধ্যে টেনে এনেছেন আর জড়িয়ে ধরে শুয়ে পড়েছেন। তোমার যদি সেটা মনে হয়ে থাকে তাহলে সেটাই করেছি, কারণ তুমি আমার বিয়ে করে বউ, তোমার সঙ্গে সব কিছু করা যায়, এতে কোনো পাপ হবে না। এই যে মিস্টার, আপনি আবার রাতে আমার ঘুমের সুযোগ নিয়ে আমার সঙ্গে উল্টোপাল্টা কিছু করেন না তো? করলে করেছি, তাতে সমস্যা কি? তুমি আমার বিয়ে করে বউ, বললাম তো তোমার সঙ্গে আমি সব কিছুই করতে পারি, এতে কোনো সমস্যা নেই। হায় আল্লাহ, আপনি যদি রাতে ঘুমের ঘোরে আমার সঙ্গে উল্টোপাল্টা কিছু করে থাকেন তাহলে তো আমার সর্বনাশ হয়ে গেছে। এখন আমি কি করে লোক সমাজে মুখ দেখাবো? কেন? তুমি আমার বিয়ে করা বউ, আর কেউ জিজ্ঞাসা করলে এটাই বলবে। আপনার বউয়ের গুষ্টি গিলাই আমি। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। সেটা তোমার ব্যাপারে, তুই কোনটা মানবে আর কোনটা মানবে না। আর এটাও জেনে রেখো, আমি কোনটা মানবো আর কোনটা মানবো না সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। প্রেমা তখন মুখটাকে একটা ভেঙচি মেরে নীলের বুকের উপর থেকে নিজেকে সরিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু ঝামেলায় পড়ল তখনই, কারণ প্রেমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, কোনো কাপড় চোপড় নিতে ভুলে যায়। প্রায় 20 মিনিট ধরে ওয়াশরুমের ভিতরে আটকা পড়ে গেছে প্রেমা। কাপড় চোপড় ছাড়া ওয়াশরুম থেকে বের হতেও পারছে না। ঠিক তখনই সে নীলকে ডাকতে থাকে। এই যে শুনছেন, আলমারি থেকে আমার এক সেট কাপড় দিতে পারবেন? কেন আমি পারবো না? একটু আগেই তো আমাকে এতগুলো কথা শোনালে, তাহলে এখন আবার আমাকে কেন বলছো? আপনি বুঝি এখন আমার সুযোগ নিচ্ছেন, তাই না? তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো দিয়ে যান, আমাকে বের হতে হবে। 1 ঘন্টা ধরে ওয়াশরুমের ভেতরে আটকা পড়ে আছি, তা না হলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। কেন এখন আবার নিজের থেকে এসে আমাকে আদর করবা নাকি? এখন কিন্তু খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। তাহলে আমি একটু আদর করে দেই, তাহলে মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আমি যদি ওয়াশরুম থেকে এইভাবে বের হয়ে আসি তাহলে আপনার এমন অবস্থা করব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, তাহলে তো আমাকে এটা দেখতেই হয় তুমি কি করতে পারো। এই কথা বলে নীল বিছানাতেই শুয়ে রইল। এদিকে আরো 10 মিনিট পেরিয়ে গেল। প্রেমা এখনো ওয়াশরুমের ভিতরেই আছে। কিন্তু নীল বিছানা থেকে উঠতেও না, আর তার কাপড় চোপড়ও দিয়ে আসছে না। তাই বাধ্য হয়ে প্রেমা টাওয়ালটা পেঁচিয়ে নিল। আর তারপর ওভাবেই ওয়াশরুম থেকে বের হয়ে রুমের ভিতরে আসে। নীল বিছানায় শুয়ে শুয়ে আর চোখে প্রেমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। এটা দেখে প্রেমার যেন রাগে শরীর ফুসফুস করছে। সে কোনো কিছু বলতেও পারছে না আর সহ্যও করতে পারছে না। প্রেমা আলমারিতে গিয়ে কোনো কাপড় পেল না।
তখনই সে রাগান্বিত দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, এখানে তো এক সেট জামা কাপড় নেই, তাহলে এখন আমি পরবো কি? সেটা আমি কি করে জানি? তুমি তো তোমাদের বাড়ি থেকে আসার সময় তোমার জন্য এক সেটও জামা কাপড় নিয়ে আসোনি। আমি যেটা এনে দিয়েছি ওটাই তো অনেক বেশি। আমি কি এখন এভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি? ইচ্ছে হলে তাই করো, এভাবেও কিন্তু তোমায় খারাপ লাগছে না। আপনাকে তো আমি বললাম তো ইচ্ছে হলে আদর করতে পারো, আমি না করব না। আমার কিন্তু এখন খুব মেজাজ খারাপ হচ্ছে। তো আমি কি করব? আমাকে কেন তুমি মেজাজ দেখাচ্ছ? আমাকে আপনি বিয়ে করেছেন, তাহলে আমি কি পাড়ার লোকেদের মেজাজ দেখাবো নাকি? জামা কাপড় এনে দিবেন নাকি দেবেন না? প্রেমার রাগান্বিত স্বরে এই কথাটা শুনে নীল রুম থেকে বের হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। প্রায় কিছুক্ষণ পর একটা শাড়ি এনে প্রেমার হাতে তুলে দিল। শাড়ি দেখে তো প্রেমা আরো বেশি ক্ষেপে গেল, কারণ রাতের বেলাতেই অনেক কষ্ট করে শাড়ি পরেছিল। আসলে সে শাড়ি পরাতে অভ্যস্ত নয়, এখন আবারও শাড়ি। প্রেমা অনেকটাই রেগে গেছে এটা দেখে। নীল বলতে লাগলো, দেখো, তুমি এখন রেগে যাও আর যাই কিছু করো, তাতে আমার কিছু করার নেই। কারণ এখন সবেমাত্র সকাল 7টা বাজে, এখনও কোনো কাপড় চোপড়ের দোকান কিংবা শপিং মল খোলা হয়নি। তাই আমি তোমাকে নতুন কিছু এনে দিতে পারছি না। আপাতত এটা পরে নাও, আমি দুপুরের মধ্যেই তোমার প্রয়োজনীয় সব জিনিস এনে দেব। রাগে গজ করতে করতে প্রেমা ওটা নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে গেল আর তারপর শাড়িটা পরে নিল। এদিকে তখনই আবারও দরজা কেউ একজন নক করলো। প্রেমা দরজা খুলে দিতেই দেখতে পেল তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। প্রেমা তার শাশুড়ি মাকে সালাম দিয়ে ভিতরে আসতে বলে তখনই তার শাশুড়ি মা প্রেমাকে বলতে থাকে, বৌমা, তোমার শ্বশুরমশাই অফিসের কাজ শেষ করে আজ বিকেলের মধ্যেই ঢাকায় ফিরবেন। আর সন্ধ্যায় বাসায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। আশা করি যে তোমার কোনো আপত্তি থাকবে না। এসব আপনি কি বলছেন আম্মু? আমার কেন আপত্তি থাকবে? তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো খুবই ভালো। আর তুমি তৈরি হয়ে নাও, আমি নীলিমাকে বলে দিচ্ছি, সে তোমাকে নিয়ে শপিং করতে যাবে। তোমার পছন্দ মতো তোমার প্রয়োজনীয় সবকিছু কিনে দেবে। আর বিকেলের পার্টিতে পরার জন্য একটা ড্রেসও কিনে দেবে। কিন্তু আম্মু, আমি আপনার ছেলের সঙ্গে কোথাও যেতে চাই না। আপনার ছেলে একটা বদের হাড্ডি, সব সময় আমাকে শুধু জ্বালাতন করতে থাকে। কোনো চিন্তা করো না বৌমা, এখন তুমি এসে গেছো, আমি তোমার শিখিয়ে দেবো কিভাবে এই বদের হাড্ডিটাকে সোজা করতে হবে। এখন নিচে এসো, আমি সবার জন্য নাস্তা বানিয়ে সবাই একসাথে নাস্তা করব। এই বলে নীলের আম্মু সেখান থেকে চলে গেল। আর তারপর প্রেমা রেডি হয়ে নিচে চলে আসে। এদিকে নীল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে এসে দেখে প্রেমা আর তার আম্মু নাস্তা করে নিয়েছে। এটা দেখেই নীল তার আম্মুকে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি তো কোনো দিনও আমাকে রেখে নাস্তা করো না, তাহলে আজ হঠাৎ আমাকে রেখে নাস্তা করে নিলে? ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে এত কিছু বোঝার কথা তো কেউ বলেনি। তোকে যেটা করতে বলা হয়েছে তুই সেটাই কর। চুপচাপ নাস্তাটা করে এনে তারপর বৌমাকে নিয়ে বৌমার প্রয়োজনীয় আর সব জিনিসপত্র এনে দিবি। আর বিকেলের পার্টিতে পরার জন্য একটা গাউন কিংবা পার্টি ড্রেস কিনে দিবি। আম্মু, আমি ওসব কিনে দিতে পারবো না। আমি তোমার বৌমাকে আমার পছন্দ মতো একটা শাড়ি কিনে দেব, কারণ শাড়িতেই বাঙালির নারীকে সুন্দর লাগে। এই, চুপ কর তুই, আর একটাও কথা বলবি না। তোর কথা মতো সবকিছু হবে নাকি? আমি যেটা বলছি তোকে এইটাই শুনতে হবে। তুই বৌমাকে নিয়ে যাবি, বৌমার যেটা পছন্দ হয় বৌমা সেটাই কিনে নিয়ে আসবে। তারপর আর কোনো কথা শুনতে চাই না আমি। মায়ের ধমক শুনে নীল আর কোনো কথা বলল না, চুপচাপ খাবারটা খেয়ে নিল। আর তারপর রুমে এসে রেডি হয়ে প্রেমাকে নিয়ে শপিং করতে চলে যায়। বিকেল হতে না হতেই নীলের আব্বু বাড়িতে চলে আসে। নতুন বৌমাকে দেখে তো নীলের আব্বু অনেক খুশি হয়, কিন্তু তার মধ্যেও একটু রাগ আর ক্ষোভ থেকে গেল। কারণ ওনার একমাত্র ছেলে উনি চেয়েছিলেন ছেলের বিয়েটা খুব ধুমধাম করে দেবেন। শহরের নামি দামি সব ব্যক্তিবর্গকে তিনি তার ছেলের বিয়েতে ইনভাইট করবেন আর সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করবেন। কিন্তু এরকম হেয়ালিপনার জন্য সেটা আর হয়ে উঠল না। তাই তিনি মনে মনে খুবই ব্যথিত হয়েছেন, কিন্তু সেটা সেভাবে কারোর সঙ্গে প্রকাশ করেননি। যদিও ওনার চেহারাই যথেষ্ট বোঝা যাচ্ছে। নীলের আব্বু প্রেমাকে নিজের রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন, বৌমা, আমি সবটা শুনেছি।
আমার ছেলের ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তুমি আমার ছেলেটাকে ক্ষমা করে দিও। কিন্তু বিশ্বাস করো, তুমি যে রকমটা ভাবছো আমার ছেলেটা মোটেও ওরকম নয়। আমার ছেলে আমাকে ভালোবাসে। আমার ছেলে তোমাকে ভালোবাসে। তারপর নীলের আব্বু বলতে থাকে। নীল, তোমাকে যেদিন প্রথম দেখেছিল তোমাদের বাড়িতে তোমার বোনের বিয়েতে গিয়ে, সেদিন থেকেই তোমাকে পছন্দ করে ফেলেছিল বিয়ে করার জন্য। কিন্তু তোমাকে এভাবে প্রস্তাব দিলে তুমি রাজি হতে না, কারণ তুমি যথেষ্ট আত্মসম্মান সচেতন একটা মেয়ে। তাই আমার ছেলে কায়দা করে তোমাকে এভাবে বিয়ে করেছে। তুমি প্লিজ ওর উপর রেগে থেকো না। তখন প্রেমা কোনো কথাই বলল না, চুপচাপ শ্বশুর মশাইয়ের বলা প্রত্যেকটা কথা শুনলো। আর তারপর সেখান থেকে চলে গেল। রুমে এসে চুপচাপ বসে আছে। তখনই নীল রুমের ভিতর প্রবেশ করলো সঙ্গে দুটা মেয়েকে নিয়ে। মেয়েগুলোকে এভাবে রুমের ভিতর প্রবেশ করতে দেখে প্রেমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ সে বুঝতে পারছিল না এই মেয়েগুলো এখানে কেন এসেছে। তাই সে নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে। কি ব্যাপার, একটাতে বুঝি হয় না, এখন নতুন আরো 2টা নিয়ে এসেছেন? হ্যাঁ, তো কি করব আমি? একটা তো আমার কথা শুনে না, তাই ওটাকে একটু মডিফাই করার জন্য বাকি 2টাকে নিয়ে এসেছি। ম্যাডাম যান, আপনাদের কাজ শুরু করুন। এই বলে প্রেমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল রুমের দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর মেয়ে দুটো প্রেমার দিকে এগিয়ে যাচ্ছিল। প্রেমাও বুঝতে পারছিল না তার সঙ্গে কি হতে চলেছে আর কেনই বা হতে চলেছে। প্রেমা মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার, আপনারা কারা আর এখানে কেন এসেছেন? আরে আপনি তো আজব! আপনার হাজবেন্ড আমাদেরকে নিয়ে এসেছে আপনাকে সাজগোজ করানোর জন্য। আর আপনি তো দেখছি ভয়ে একদম কুঁকড়ে যাচ্ছেন। এমন কেন আপনি? মানে কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আজ বিকেলে নাকি আপনাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আপনার হাজবেন্ড আমাদেরকে বুকিং করে নিয়ে এসেছে আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য। আপনি নাকি ঠিকঠাক মতো শাড়িও পরতে পারেন না, তাই আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে এখানে এই জন্য নিয়ে আসা হয়েছে সেটা তো আপনারা আগে বললেই পারতেন। দেখুন, আমাকে সাজানোর কোনো প্রয়োজন নেই। আপনারা এখান থেকে চলে যান, আমি নিজেই সেজে নিতে পারবো। সেটা বললে হবে না ম্যাডাম। আপনার হাজব্যান্ড আমাদের দুজনকে 20,000 টাকা দিয়ে বুকিং করে নিয়ে এসেছে আপনাকে সাজানোর জন্য। আর এখন যদি আমরা আপনাকে না সাজিয়ে চলে যাই তাহলে আমাদের এই 20,000 টাকা হাতছাড়া হয়ে যাবে। তাতে আমার কিছুই করার নেই। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনাদের কাছে সাজগোজ করতে চাই না। এই বলে প্রেমা মেয়ে দুটোকে রুম থেকে বের হয়ে যেতে বলল। কিন্তু মেয়ে দুটো কোনোভাবেই যাচ্ছে না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। তখনই প্রেমা ধমক দিয়ে মেয়ে দুটোকে বলতে লাগলো। কি ব্যাপার, কি হলো? আপনাদেরকে আমি কি বলেছি, আপনারা কি আমার কথা শুনতে পাননি নাকি? তা এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো ম্যাডাম, আমাদেরকে নিয়ে আসা হয়েছে আপনাকে সাজগোজ করানোর জন্য। আর এখন যদি আমরা আপনাকে সাজগোজ না করিয়ে চলে যাই তাহলে আমাদের টাকাটা হাতছাড়া হয়ে যাবে। 20,000 টাকা আমরা তো এভাবে হাতছাড়া হতে দিতে পারি না। এই বলে মেয়ে দুটো আর প্রেমার মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই নীল রুমের ভিতরে এসে প্রবেশ করে আর প্রেমাকে বলতে থাকে। কি ব্যাপার সুইটার, কি হয়েছে? তুমি এভাবে ওদের সঙ্গে তর্ক কেন করছো? আপনি ওদেরকে এখানে কেন নিয়ে এসেছেন? ওদেরকে এখান থেকে চলে যেতে বলুন, আমি নিজেই তৈরি হয়ে নিতে পারবো। ডার্লিং, সেটা বললে হবে না, কারণ তুমি নিজের শাড়িটাও ঠিকঠাক মতো করতে পারো না। আর পার্টিতে অনেক মানুষজন আসছে, আমি সেখানে তোমাকে জোকার সাজিয়ে নিয়ে যেতে চাই না। মানুষের সামনে হাসির পাত্র হতে চাই না। নীল মেয়ে দুটোকে বলে গেল প্রেমাকে সাজানোর জন্য। আর তারপর সে আবার রুমের দরজাটা বাইরের দিক থেকে লক করে চলে গেল। এদিকে মেয়ে দুটো প্রেমাকে সাজাতে শুরু করে দিল। প্রেমাও বাধ্য হয়ে আর কোনো উপায়ান্তর না পেয়ে সেজে নিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো আর বাড়ি ভর্তি মেহমান আসতে শুরু করলো। সবাই উচ্চবিত্ত ফ্যামিলির লোক, সবাই হাই সোসাইটিতে বিলং করে। সেখানে প্রেমার নিজেকে বেমানান মনে হচ্ছিল, তাই সে বারবার সেখান থেকে চলে আসতে চাইছিল। কিন্তু নীল তাকে সেটা করতে দিল না। অনুষ্ঠানের শুরুতেই নীলের আব্বু প্রেমা আর নীলকে নিজের কাছে ডেকে নিল আর সবার সঙ্গে নিজের পুত্রবধূর পরিচয় করিয়ে দিল।
তারপরেই শুরু হলো সেদিনকার পার্টি। পার্টি শেষ হতে রাত 10টার মতো বেজে গেল। প্রেমা আর নীল ততক্ষণে রুমে এসেছে। প্রেমার শরীর খুব ক্লান্ত লাগছে, তাই সে ফ্রেশ না হয়েই বিছানায় শুয়ে পড়ল। রুমে এসে দেখে প্রেমা এভাবে শুয়ে আছে। নীল তখন প্রেমাকে ডেকে তুলে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? না, আমি ঠিক আছি। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার যেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন আপনি সেটা নিয়েই চিন্তা করুন। আমার তো এখন শুধুমাত্র আমার বউকে নিয়েই চিন্তা করা প্রয়োজন। আমার তো এখন অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি অন্য কিছু নিয়ে কেন চিন্তা করব? আমি শুধু আমার বউকে নিয়েই চিন্তা করব। বুঝতে পেরেছো? না, আমি বুঝতে পারিনি। আর কোনো কিছু বোঝার প্রয়োজন আছে বলেও আমি মনে করছি না। আর আমি ঘুমাচ্ছি, আমাকে কোনো প্রকার বিরক্ত করবেন না। নীল তখন প্রেমাকে বলতে লাগলো, সেটা ভালো কথা, সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু সারা রাত দিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। অন্তত ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপরও ঘুমাও। তখন আমি তোমাকে আর কিছুই বলবো না। হয়েছে, এত আদিক্ষেতা দেখাতে হবে না, সরেন আপনি আমার সামনে থেকে। এই বলে প্রেমা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে তারপর বিছানায় এসে শুয়ে পড়ল। আর তখনই সে নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি আপনার চরিত্রের সমস্যা আছে। আজ থেকে আপনি ঘুমাবেন আর আমি খাটে ঘুমাবো। আপনি ভুল করেও আমার কাছে আসবেন না, কথাটা মনে থাকে যেন। ও মা, এটা কি মগের মুল্লুক নাকি? বাড়ি আমার, ঘর আমার, বিছানা আমার, সেখানে আমাকে সোফায় ঘুমাতে হবে? এটা তো হতে পারে না। আমি বিছানাতেই ঘুমাবো। তোমার যদি আমার সঙ্গে ঘুমাতে সমস্যা হয় তাহলে তুমি সোফায় ঘুমাতে পারো। আর ইউ ম্যাড? আমি সোফায় ঘুমাবো? আমি সোফায় ঘুমাতে পারবো না। আমি সব সময় একা একা এক বিছানায় ঘুমানোর অভ্যাস। আমি একা একাই বিছানায় ঘুমাবো। ভুল করেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। এই কথা বলে প্রেমা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল মুহূর্তের মধ্যেই। আর এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীল দেখছিল। সে বিশ্বাসই করতে পারছে না একটা মানুষ কি করে বিছানায় পিঠ লাগানোর সাথে সাথেই ঘুমিয়ে যেতে পারে। এদিকে নীল কি করবে সেটাই বুঝতে পারছে না। এদিকে প্রেমা ঘুম থেকে উঠে দেখে সে তার পাশে শুয়ে আছে, তাহলে রেগে যাবে। আর সে বিছানা ছাড়া ঘুমাতেও পারে না। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে বিছানায় খেয়ে শুয়ে পড়ল। কিন্তু মাঝরাতেই ঘটল বিপত্তি। হঠাৎ করেই প্রেমার বুকের উপর নীলের হাতটা চলে গেল। প্রেমার বুকের উপর হাত পড়তেই নীল অন্যরকম একটা স্পর্শ অনুভব করলো। সে যেন হঠাৎ করেই কোথাও একটা হারিয়ে গেল। আস্তে আস্তে প্রেমার কাছে যেতে লাগলো। নিজের হাত দিয়ে প্রেমার বুকের উপর হাত বুলাতে লাগলো। প্রেমাও নীলের ছোঁয়া পেয়ে তার আরো কাছে চলে আসলো। প্রেমা নীলের কাছে চলে আসতেই নীল প্রেমাকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। প্রেমা তখনও ঘুমের ঘোরে ছিল, তাই কোনো কিছুরই হুঁশ ছিল না। কারণ প্রেমা একবার ঘুমিয়ে গেলে দুনিয়া কেয়ামত হয়ে গেলেও সে আর বলতে পারে না। নীল প্রেমার সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে থাকে। নীলের ভালোবাসার স্পর্শ পেয়ে প্রেমা একদম শিহরিত হয়ে ওঠে আর নিজে নিজেই নীলের খুব কাছে আসতে শুরু করে। তাই মুহূর্তের মধ্যেই দুজনের ভালোবাসার অতল সাগরে হারিয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় দুজন ভালোবাসা আদান প্রদান করে আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু এসব কিছুই ঘুমের মধ্যে করে প্রেমা, তাই কোনো কিছুই তার মনে নেই। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল তার শরীরে কাপড়ের ছিটেফুটোটুকু পর্যন্ত নেই। তাই সে চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। তখন নীল তার মুখটা চেপে ধরে আর বলতে লাগে, এই কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছ কেন? তোমাকে ভূতে ধরেছে নাকি? আমার শরীর থেকে কাপড় সব গেল কই? তখনই নীল প্রেমার মুখটা ছেড়ে দিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এটা দেখে তো প্রেমা একদম তেলে বেগুনে জ্বলতে থাকে আর বলতে থাকে, আপনি রাতের বেলা ঘুমের ঘোরে আমার সঙ্গে উল্টোপাল্টা কিছু করেছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম আমি আপনার সঙ্গে আপনি আমার সঙ্গে একই বিছানায় ঘুমাতে আসবেন না, কারণ আপনার চরিত্রের সমস্যা আছে। এই দেখো, একদম তুমি আমাকে দোষ দিয়ে কথা বলবে না। তোমার কি কোনো দোষ নেই নাকি? তুমি তো নিজেই আমার কাছে এসেছো। এই দেখুন, একদম মিথ্যা কথা বলবেন না। আমি কখনোই আপনার কাছে যাইনি। বলে যে আপনি নিজেই জোর করে আমার কাছে চলে এসেছেন আর আমার এত বড় সর্বনাশ করে ফেলেছেন। হায় আল্লাহ, এখন আমার কি হবে? এই বলে প্রেমা কান্না করতে শুরু করে দেয়। আর এদিকে দেখে নীল মুচকি মুচকি হাসতে থাকে আর বলতে থাকে, কি আর হবে ম্যাডাম, কিছুই তো হবে না। এখন শুধুমাত্র এটাই হবে যেটা আমি চাইবো। মানে কি বলছেন আপনি? যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়
তারপরও আমি এই সব কিছু শেষ করে দিব। আমি কোনোভাবেই আপনার সন্তানের মা হতে পারবো না। মিসেস প্রেমা, তুমি আমার ভালো মানুষের রূপটা দেখেছ, কিন্তু খারাপ মানুষের রূপটা তুমি এখনো দেখোনি। আর যদি দেখতে না চাও তাহলে তুমি যেটা চিন্তা করছো সেটা করার চিন্তাও করো না। আপনি আর একটা কথাও বলবেন না আমার সঙ্গে। আর কি এমন খারাপ হওয়ার বাকি আছে? যা হওয়ার সব হয়ে গেছে। আপনি তো আমার সব কিছু শেষ করেই দিয়েছেন। মুখটা বন্ধ করো আর চুপচাপ ফ্রেশ হয়ে আসো, একটাও কথা বলবে না। এদিকে নীলের এমন কথা শুনে প্রেমা আরো অনেক বেশি রেগে যাচ্ছিল। সে নিজেকে আর কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না। কি করবে বুঝতে না পেরে তখনই সে তার বড় বোনকে ফোন করে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোর কি অবস্থা? তুই কেমন আছিস? আমি ভালো নেই রে আপু। আমার সঙ্গে সব খারাপ হচ্ছে, ভালো কোনো কিছুই হচ্ছে না। কেন, কি হয়েছে? আমাকে খুলে বল তো শুনি, তা না হলে আমি বুঝবো কি করে? আপু, ওই লোকটা আমার সঙ্গে আজ জোর করে সব কিছু করে নিয়েছে। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বল তো শুনি। দেখ আপু, একদম নাটক করিস না। তুই বিবাহিত একটা মেয়ে, আর আমি কি বলতে চাইছি সেটা তুই বোঝার অপেক্ষায় রাখে না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে বলবি। সে তোর হাজবেন্ড। এই লোকটাকে নিজের হাজবেন্ড বলে মানি না। আমি তো এই লোকটার সঙ্গে থাকবো না। এখন তুই আমাকে এটা বল, এই লোকটা আমার সঙ্গে খারাপ কিছু করেছে? আমি এখন প্রেগনেন্ট হয়ে যাব না তো? কতবার করেছে আর কতক্ষণ? একবারই করেছে, কিন্তু কতক্ষণ সেটা তো আমি বলতে পারবো না। কারণ তুই তো খুব ভালো করেই জানিস আমি ঘুমিয়ে গেলে কিয়ামত হয়ে গেলেও আর খোঁজ পাই না। ও আচ্ছা, এ ব্যাপার। এতে কোনো প্রবলেম হবে না, কারণ 2-1বার হলে প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স থাকে না। যদি আর এর চাইতে বেশি হতো তাহলে কিছু হওয়ার চান্স ছিল। আপু, তুই শিওর হয়ে বলছিস তো? আমার কিন্তু খুব ভয় করছে। আমি এই লোকটার সঙ্গে কোনোভাবেই এখানে থাকতে চাই না। হ্যাঁ রে, আমি শিওর হয়ে বলছি, 2-1বার ফিজিক্যাল রিলেশন করলে কেউ প্রেগনেন্ট হয় না। তাছাড়া তুই যদি আমার এই কথা বিশ্বাস করতে না পারিস তাহলে তুই একবার ডক্টরের পরামর্শ নিতে পারিস। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি আজকেই একজন ডাক্তারের সঙ্গে কথা বলবো। এই বলে প্রেমা ফোনটা কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসতেই তার শাশুড়ি মা তাদেরকে নাস্তা করার জন্য ডেকে নেয়। নাস্তা শেষ হলে প্রেমা নিজের রুমে এসে চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলেই না। ইতিমধ্যে নীল অনেকবার প্রেমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছে, কিন্তু প্রেমা নীলের সঙ্গে কোনো কথাই বলেনি। সে চুপচাপ বসে আছে আর রাগে ফুসফুস করছে। নীল অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সে নীলকে কথা বলার কোনো সুযোগও দিচ্ছে না। এদিকে ঠিক তখনই নীলের আম্মু প্রেমার সঙ্গে কথা বলতে আসে। বৌমা কি করছো? প্রেমা তখনও গাল ফুলিয়ে বসে আছে, নীলের আম্মুর সঙ্গেও কোনো কথা বলছে না। এটা দেখে নীলের আম্মু নিজেই এসে প্রেমার কাছে বসলো, আর তারপর প্রেমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো। কি ব্যাপার বৌমা, কি হয়েছে? তোমাকে এরকম বিষণ্ণ কেন দেখাচ্ছে? সেটা আপনি আমাকে জিজ্ঞেস না করে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, তাহলেই পেয়ে যাবেন। কি রে নীল, বৌমাকে কি বলেছিস? বৌমা এরকম মন খারাপ করে রেখেছে কেন? তুই কি বৌমার সঙ্গে ঝগড়া করেছিস নাকি? ঝগড়া কেন করতে যাব? আমার 10টা না 5টা না, একটা মাত্র আদরের বউ, তার সঙ্গে আমি ঝগড়া করতে পারি? সেটা তুমিই বলো না। তাহলে বৌমা এভাবে মন খারাপ করে রেখেছে কেন? কি হয়েছে বৌমা? সেটা তুমি ওকে জিজ্ঞাসা করো। বৌমা, তুমি আমার সঙ্গে আমার রুমে চলো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, বৌমা যদি এটা স্বীকার করে যে তুই বৌমাকে কিছু বলেছিস, তাহলে তোর সঙ্গে এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারছিস না। এই কথা বলে নীলকে শাসাতে শাসাতে নীলের আম্মু প্রেমাকে নিয়ে সেখান থেকে চলে গেল। নীল চুপচাপ রুমের মধ্যে বসে রইল। এদিকে নীলের আম্মু প্রেমাকে নিজের রুমে নিয়ে এসে আবারও জিজ্ঞাসা করতে লাগলেন। তখন প্রেমা তার শাশুড়ি আম্মুকে বলতে লাগলো। আসলে আম্মু, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই আপনার ছেলেকে বলছিলাম আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কিন্তু আপনার ছেলে নিজেও নিয়ে যাচ্ছে না, আবার আমাকেও যেতে দিচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপারে কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি নীলের সঙ্গে কথা বলছি, ও যাবে, ওর ঘাড়ও পর্যন্ত যাবে। আমি তো সেটাই বলছিলাম, কিন্তু আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনে না। তুমি কোনো চিন্তা করো না বৌমা, কখন যাবে শুধু সেইটা বলো।
তারপর প্রেমা তার শাশুড়ি আম্মুকে বলল বিকেলবেলা ডাক্তারের কাছে যাবে, আর তারপর নিজের রুমে চলে আসলো। এদিকে নীলের আম্মু নীলকেও ডেকে নিয়ে বলতে লাগলেন, কি রে, বৌমা ডাক্তারের কাছে যেতে চাইছে, শরীর খারাপ লাগছে, তুই নিয়ে যাচ্ছিস না কেন? আম্মু তোমাকে একদম মিথ্যা কথা বলেছে, কিছুই হয়নি। আর একটাও কথা বললে চটকানো মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। তুই বিকেলেই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবি, আমি কোনো কথা শুনতে চাই না। আর যদি একটা কথা বলিস তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, এটা তোকে আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। এই বলে সেদিন বিকেলবেলা নীল প্রেমাকে নিয়ে ডক্টরের কাছে গেল। আর প্রেমা তখন ডাক্তারের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলে, আর ডাক্তারও তখন তাকে একই কথা জানালো। তাই প্রেমা নিশ্চিন্ত মনে বাসে ফিরে আসলো। তারপর থেকে ভালোই যাচ্ছিল দিনগুলো। ইতিমধ্যে প্রায় 3 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। তারপর থেকে প্রেমার খুব কেয়ারফুলি থাকতো, যাতে নীল তার কাছে আসতে না পারে এবং তার সঙ্গে আর উল্টাপাল্টা কিছু করতে না পারে। কয়দিন ধরে প্রেমার শরীরটা বেশ খারাপ লাগছে, গা গোলাচ্ছে, বমি বমি লাগছে। প্রেমা বুঝতে পারছে না এসব কি হচ্ছে তার সঙ্গে। সে মনে মনে ভাবছে হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, তাই সে কয়েকদিন ধরে নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, বরঞ্চ দিনকে দিন প্রবলেমগুলো বেড়েই চলেছে। প্রেমার এমন অবস্থা দেখে তার শাশুড়ি আম্মু তাকে বলে, বৌমা, কয়েকদিন ধরে দেখছি তোমার শরীরটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছো না, কিছু কি হয়েছে তোমার? কিন্তু আমি তো সেটা সঠিক বলতে পারছি না, কিন্তু কয়দিন ধরে খুব খারাপ লাগছে। ভাবলাম হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, তাই তো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে তো তোমার এখনই ডাক্তার দেখানো প্রয়োজন। তুমি বিকেলে রেডি হয়ে থেকো, আমি নীলকে বলবো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আম্মু তখনই নীলকে ফোন করলো আর প্রেমাকে নিয়ে বিকেলবেলা ডক্টরের কাছে যাওয়ার জন্য বলল। নীল বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারলেও তার আম্মুকে কিছুই বলল না। বিকেল 3টার মধ্যে অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলো, আর তারপর প্রেমাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেল। ডক্টর প্রেমার বলা কথাগুলো শুনে বুঝতে পারলেন প্রেমা প্রেগনেন্ট। কিন্তু যেহেতু প্রেমা এই বিষয়টা মানতে চাইছে না, তাই ডক্টর প্রেমাকে বেশ কয়েকটা টেস্ট করাতে বললেন, সেই সঙ্গে আল্ট্রাসনোগ্রামও করাতে বললেন। প্রেমা ডক্টরের কথা অনুযায়ী সবগুলো টেস্ট করালো এবং অবশেষে আল্ট্রাসনোগ্রাম করতে গেল। সেখানেই ঘটল বিপত্তি। যদিও প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে, তবুও প্রেমা মানতে নারাজ। সে আল্ট্রাসনোগ্রাম করেই দেখতে চায়। আর আল্ট্রাসনোগ্রামেও 3 মাসের একটি স্পষ্ট ভ্রূণ ধরা পড়ল। প্রেমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই সে ডক্টরের কাছে ছুটে গেল আর বলতে লাগলো, দেখুন ডক্টর, আমি এই বাচ্চাটিকে পৃথিবীতে আনতে চাই না। আমি এই বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে চাই, অ্যাবর্শন করাতে চাই। দেখুন মিস প্রেমা, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা, কিন্তু আপনি যদি করাতে চান তাহলে আপনার হাজবেন্ডের অনুমতি লাগবে। আপনার হাজবেন্ডের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না। অন্যথায় যদি আপনার হাজবেন্ড আমাদের বিরুদ্ধে কোনো নোটিশ করে আমাদের ক্ষতি হতে পারে। আরে ডাক্তার, বোঝার চেষ্টা করুন, ওই বদমাশ মার্কা লোকটা কোনোভাবেই আমাকে অ্যাবর্শন করতে দিতে চাইবে না। আমি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে রেখেছি, কিছুদিনের মধ্যেই আমি এই লোকটাকে ডিভোর্স দিব। আই এম সো সরি ম্যাডাম, আপনি অ্যাবর্শন করাতে চাইলে আপনার হাজবেন্ডের অনুমতি এবং এগ্রিমেন্ট পেপারে একটা সাইন করতে হবে। অন্যথায় এটা করা আমাদের পক্ষে পসিবল নয়। আরে ডক্টর, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওই শয়তান মার্কা লোকটা কোনোভাবেই আমাকে এটা করতে দেবে না। প্লিজ আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আই এম সো সরি ম্যাডাম, আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। প্রেমা তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে ডক্টরের কেবিন থেকে বের হয়ে চলে আসলো। আর তারপর বাসে এসে নীলকে বলতে লাগলো, দেখুন মিস্টার, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না, আর এটা অ্যাবর্শন করাতে হলে আপনার অনুমতি লাগবে। তো এখন আমার কাছে কোনটা বলতে আসছো সেটাই বলো। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ করি না। আমি সোজা সাপটা কথা বলছি, আমি এখানে তো বাড়িয়ে বেশি কোনো কথা বলছি না। তাহলে বুঝতে এত সমস্যা হচ্ছে কেন? আমি অ্যাবর্শন করাবো এবং আপনাকে আমার সঙ্গে যেতে হবে, ডাক্তারকে আপনার পারমিশন দিতে হবে। কথা বলতে দেরি হলো, কিন্তু প্রেমার 2 গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় পড়তে দেরি হলো না। তুমি ভাবলে কি করে তোমাকে এটা করতে দেব? ভুলে যেও না, পেটটা তোমার হলেও সন্তানটা কিন্তু আমার। আর আমার সন্তানকে আমি নিজের হাতে খুন করব, এতটাও কাপুরুষ আমি নই। কেন করেছেন আপনি আমার সঙ্গে এরকম? কেন আমার জীবনটাকে এইভাবে নরকে পরিণত করেছেন? আপনি যদি সেদিন আমার সঙ্গে এই কাজটা না করতেন, তাহলে তো আর আমার ঘরে সন্তান আসতো না, আর আজ আমাকে এই পরিস্থিতির মুখোমুখিও হতে হতো না। দেখো মেয়ে,
দেখ মেয়ে, একদম এত কথা বলবি না। তোকে যেটা বলেছি তোকে সেটাই করতে হবে। তোকে ভালোবাসি বলে তুই এটা মনে করিস না আমি তোর সব কিছু সহ্য করে নেব। আমি তোকে ভালোবাসি বলে তোর সব পাগলামি সহ্য করলেও আমি নিজের সন্তানের খুনি কখনোই হতে পারবো না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন। এই আপদটাকে আমার পেট থেকে বের করে তারপরে আমি এখান থেকে চলে যাব। আপনি যত যাই কিছু করেন না কেন আমাকে কোনোভাবেই বেঁধে রাখতে পারবেন না। এই কথা বলে প্রেমা মোবাইলটা হাতে নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আর তখনই তার বড় বোনকে ফোন করে বলতে লাগলো, আপু, তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি? তুই নিজেই তো বলেছিলি দু একবার করলে কিছুই হয় না, কিন্তু এখন আমি 3 মাসের প্রেগনেন্ট। এটা কিভাবে হলো বল আমাকে। হয়েছে তো কি হয়েছে? এমন তো নয় যে বাবা ছাড়া সন্তান জন্ম নিচ্ছে, এই সন্তানের তো বাবা আছে। তাহলে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে তোর সমস্যাটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপু, এখন তুইও আমার সঙ্গে পোল্টি খাচ্ছিস, তাই না? ঠিক আছে, তোদের যার যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর, কিন্তু বিশ্বাস করে এই সব কিছু করে তোরা আমাকে কখনোই আটকাতে পারবি না। আমি তোদের এইসব ষড়যন্ত্রকে মোকাবেলা করে একদিন না একদিন এই সব কিছু ছেড়ে চলেই যাব। এরপর প্রেমা তার বোনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মোবাইল কেটে দিল। এদিকে দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে আর প্রেমার মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে। নীল প্রেমাকে এখন অনেক বেশি কেয়ার করে, সবসময় তার যত্ন নেয়, কি লাগবে না লাগবে সব ব্যাপারে খেয়াল রাখে। প্রেমার জন্য প্রতিদিনই নতুন কিছু না কিছু একটা নিয়ে আসেন, যাতে প্রেমার মন ভালো হয়ে থাকে। কিন্তু প্রেমা সবকিছুতে নিজেকে কোনোভাবেই আসক্ত করতে পারছে না। তার মনে শুধু একটাই চিন্তাই ঘুরপাক খাচ্ছে। এই সন্তানটা পৃথিবীতে আসার পর সে এখান থেকে চলে যাবে অনেক দূরে, যেখানে গেলে তার খোঁজ কেউ পাবে না। প্রেমা ইতিমধ্যে 9 মাসের অন্তঃসত্ত্বা। কিছুদিন পরেই তার ডেলিভারি ডেট। তার এখন চলাফেরা করতেও খুব বেশি কষ্ট হয়। তাই নীল অফিস থেকে ছুটি নিয়েছে আর সবকিছু ম্যানেজারকে বুঝিয়ে দিয়েছে। যতদিন পর্যন্ত প্রেমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত নীল অফিসে যাবে না, সারাক্ষণ প্রেমার পাশাপাশিই থাকবে। আর এদিকে প্রেমা এসব কিছু আর সহ্য করতে পারছে না। সবকিছুই তার কাছে শুধুমাত্র আদিক্ষেতা মনে হচ্ছে। তাই তো সে সেদিন নীলকে বলেই ফেললো, দেখুন মিস্টার, আপনাদের সব আদিক্ষেতা আমার আর সহ্য হচ্ছে না। প্লিজ, আমি এসব কিছু থেকে মুক্তি পেতে চাই। আপনি এভাবে আমার পেছনে পড়ে থাকবেন না। প্রেমা, এসব কথা তুমি বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসি আর তোমার গর্ভে আমার সন্তান, তোমাদের দুজনের দেখাশোনা করা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব থেকে কখনোই নিজেকে সরিয়ে নিতে পারি না। তুমি অসুস্থ, তোমার পাশে থাকা আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনার দায়িত্ব কর্তব্যের গোষ্ঠী কিলাই। আপনি কেন এটা বুঝতে পারছেন না? আপনাকে আমি সহ্য করতে পারি না। হাজারটা কথা বলার পরও কেন আপনি বেহায়ার মতো আমার পেছনে পড়ে আছেন? কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না? তুমি আমাকে যত যাই কিছু বলো আর যত অপমানই করো না কেন, আমি তোমার অপমানে কিছুই মনে করব না। আমি তোমার কথায় আমার দায়িত্ব থেকে একটু পিছিয়ে যাব না। তোমার গর্ভে আমার বংশধর আসতে চলেছে বলে কথা। এই বলে নীল প্রেমাকে আগের মতোই সেবা যত্ন কন্টিনিউ করতে থাকে। কিন্তু প্রেমা তো কোনোভাবেই এইসব কিছু সহ্য করতে পারতো না। সবকিছুই তার কাছে বিষাদময় মনে হতো। দেখতে দেখতে প্রেমার ডেলিভারি ঘনিয়ে আসে। এই তো আজ সকালবেলা হঠাৎ করেই প্রেমার ডেলিভারি পেইন উঠে। প্রেমার অবস্থা খারাপ হতে শুরু করে। প্রেমার অবস্থা দেখে নীল আর এক মুহূর্ত দেরি করলো না। অ্যাম্বুলেন্সে ফোন দিল এবং মুহূর্তের মধ্যেই প্রেমাকে নিয়ে হসপিটালে চলে আসলো। প্রেমার এবং বাচ্চার শারীরিক অবস্থা ভালোই ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই নর্মাল ডেলিভারিতে প্রেমার একটা মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটা দেখতে একদম হুবহু প্রেমার মতোই দেখতেছিল। এক কথায় বলতে গেলে প্রেমার কপি ভার্সন। নীল, তার ফ্যামিলি এবং প্রেমার ফ্যামিলির সবাই অনেক খুশি ছিল, কিন্তু প্রেমাকে মুহূর্তের জন্য একটু হাসি খুশি হতে দেখা যায়নি। যদিও এই বিষয়টা ফ্যামিলির সবাই নোটিস করেছিল, কিন্তু কেউই প্রেমাকে কোনো কথা বলার সাহস পেল না। কারণ একটাই, নিয়ম চায় না তার ভালোবাসার মানুষটার কোনোভাবেই মন খারাপ হোক, কিংবা তার ভালোবাসার মানুষটা কারোর কথায় বিন্দুমাত্র কষ্ট পায়। 3 দিন প্রেমাকে শারীরিকভাবে ঠিকমতো সুস্থ হওয়ার জন্য হসপিটালে রাখা হয় এবং প্রেমা সুস্থ হলে তাকে 3 দিন পর বাসায় নিয়ে আসা হয়। সব কিছু ঠিকঠাক চলছিল। কেউ বুঝতে পারছিল না প্রেমার মনের মধ্যে কিছু একটা চলছে, প্রেমা কিছু একটা করতে পারে। প্রেমাও এমন ভাব ধরেছিল সে নিজেও কাউকে কোনো কিছু বুঝতে দিচ্ছিল না। বাবুর বয়স আজ 7 দিন।
আজ আকিকা দিয়ে নাম রাখা হবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেই সেই সকালটা নীল এবং তার ফ্যামিলির সবার জন্য একটা দুর্ধর্ষ সময় সকাল হয়ে উঠল। নীল ঘুম থেকে উঠতেই দেখতে পেল প্রেমা বিছানায় নেই, মেয়েটা ঘুমোচ্ছে। সে মনে মনে ভাবলো হয়তো ব্যালকনিতে আছে কিংবা বাইরে হাঁটতে গেছে। এদিকে মেয়েটা তখন ঘুম থেকে উঠে পড়ায় নীল মেয়েটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাকে নিয়ে ঘরের মধ্যেই পায়চারি করতে শুরু করে। কিন্তু নেট পেরিয়ে ঘন্টা পার হলো, কিন্তু প্রেমার রুমে আসার কোনো নামগন্ধ নেই। তাই নীল মেয়েকে কোলে নিয়ে প্রেমাকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। বাড়ির প্রত্যেকটা রুম থেকে শুরু করে ব্যালকনি থেকে শুরু করে ছাদ এবং বাগান পর্যন্ত ঘুরে দেখলো, কিন্তু কোথাও প্রেমার চিহ্নটুকু পাওয়া গেল না। ইতিমধ্যে নীলের আম্মু এই বিষয়টি লক্ষ্য করেন এবং নীলকে তিনি এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। নীল তখন তার আম্মুকে জানায়, আম্মু, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতেও তো সব কিছু ঠিকঠাক ছিল। মাঝ রাতেও যখন আমার ঘুম ভাঙলো তখনও দেখলাম প্রেমা বাবুকে খাওয়াচ্ছে। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন থেকেই প্রেমাকে আর দেখতে পাচ্ছি না। আমি সারা বাড়ি, বাগান এবং বাইরেও খোঁজ করে দেখেছি, কিন্তু কোথাও তার চিহ্নটুকু নেই। আমি কি এখন তার ফ্যামিলিকে এ ব্যাপারে জানাবো? হ্যাঁ, অবশ্যই। একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করে এভাবে গায়েব হয়ে গেল, এটা তো তার ফ্যামিলিকে জানাতেই হবে। এছাড়া তো অন্য কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রেমার আব্বুর সঙ্গে কথা বলে দেখি। এই বলে নীল তখনই মোবাইলটা হাতে নিয়ে প্রেমার আব্বুর নাম্বারে ফোন দিল আর তারপর বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? আর আমার নানু ভাই কেমন আছে? সব কিছুই ঠিক আছে, কিন্তু আব্বু, একটা বিশাল প্রবলেম হয়ে গেছে। প্রেমাকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব তুমি কি বলছো? সব কিছু তো ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ করে আবার কি হলো? হ্যাঁ আব্বু, সব কিছুই একদম ঠিকঠাক ছিল। মাঝরাতেও যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম প্রেমা বাবুকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি থানায় ডায়েরি করেছি, দেখি কি হয়। একটা জলজান্ত মানুষ তো আর এভাবে গায়েব হয়ে যেতে পারে না। তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বলে প্রেমার আব্বু ফোনটা কেটে দিয়ে সেখান থেকে সোজা থানায় চলে গেল। আর এদিকে নীল তার মতো করে খোঁজ করতে লাগলো, কিন্তু কোনোভাবেই প্রেমার কোনো খোঁজ পাওয়া গেল না। সময় পেরোতে লাগলো, প্রেমার মেয়েটা বড় হতে শুরু করলো। মেয়েটার বর্তমান বয়স 4.5 বছর। মেয়েটা এখন মোটামুটি সব কথাই বলতে পারে, পড়াশোনাতেও মোটামুটি ভালো। তাই এই বছরই নীল তাকে একটা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দেওয়া, নাস্তা করানো আর তারপর স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে নিজের অফিসে যাওয়া, এটা তার প্রতিদিনকার রুটিন। আর দুপুরবেলা নীলের আম্মু নাতনিকে স্কুল থেকে নিয়ে আসতেন। নীল তার মেয়ের নাম দিয়েছে নীলিমা জাহান প্রিয়। প্রিয় মাঝে মধ্যেই তার বাবাকে প্রশ্ন করে, আব্বু, আমার বন্ধুদের সবার আম্মু আছে, কিন্তু আমার আম্মু নেই কেন? আমার আম্মু কোথায় গেছে? আমার আম্মুকে খুব পচা। না আম্মু এইভাবে বলে না, আম্মুরা কখনোই পচা হয় না। আমরা সবসময় ভালো এবং খুব ভালো হয়। তাহলে আমার আম্মু আমার কাছে আসে না কেন? আমার বন্ধুদের আম্মুরা তাদেরকে কত আদর করে, কই আমার আম্মু তো আমাকে একটু আদর করে না। আমার তো আম্মুর ভালোবাসা পেতে খুব ইচ্ছে করে। কেন আমার আম্মু আমার কাছে আসে না? আমায় ভালোবাসে না, আমায় আদর করে না। প্লিজ প্রিয়, এভাবে বলো না। আম্মু খুব ভালোবাসে আর সম্মানের একজন মানুষ। সে আসবে, দেখে নিও তুমি। একদিন না একদিন তোমার মায়ার টানে তাকে আসতেই হবে। কথাটা বলেই নীল কাঁদতে শুরু করে দেয়, কারণ সে প্রেমাকে এখনো ঠিক ততটাই ভালোবাসে যতটা প্রথম দেখাতে বেশি ছিল। আর এখন তো মেয়েটার জন্য প্রায় প্রতিদিনই তার কথা মনে করতে হয়। আর সেজন্যই নীল আরো অনেক বেশি কষ্ট পায়। যদি তার প্রেমার কথা মনে না পড়তো তাহলে হয়তো কষ্টটা একটু কম লাগতো। কিন্তু প্রেমা সে এখন কোথায় আছে এ বিষয়ে তো কেউ কিছু জানে না, কারণ প্রেমা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, না তো শ্বশুরবাড়ির ফ্যামিলি না তো বাবার বাড়ির ফ্যামিলি। প্রিয় স্কুলে ভর্তি হয়েছে আজ 6 মাস হলো। আজকে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার একজন নতুন ম্যাডামকে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো, তারপর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। মেয়েটা আর কেউ নয়, এটা প্রিয়র আম্মু প্রেমা। কিন্তু প্রিয় সেটা জানে না। সে প্রেমাকে নিজের ম্যাডাম বলেই চিনে।
এই তো সেদিন নীলের আম্মু যখন প্রিয়কে নিতে আসলো, তখন দূর থেকে প্রেমার এই বিষয়টা লক্ষ্য করলো। সে নিজের শাশুড়ি মাকে চিনতে পারলো, কিন্তু তবুও নিজের শাশুড়ি মার সামনে গিয়ে দাঁড়ালো না। পরের দিন সকালবেলা যখন প্রিয় স্কুলে আসলো, তখনই প্রেমা প্রিয়র কাছে চলে গেল আর বলতে লাগলো, মামুনি, কাল যে একজন তোমাকে নিতে এসেছিল, উনি তোমার কে হয়? ও, তুমি আমার দাদুমণির কথা বলছো? উনি তো আমার দাদুমণি হয়, প্রতিদিনই আমাকে নিতে আসে। কেন তোমার দাদুমণি তোমায় নিতে আসে কেন? তোমার আম্মু কোথায়? তোমার আম্মু তোমাকে নিতে আসে না? না টিচার, আমার আম্মু আমাকে নিতে আসে না। আমার আম্মু আমার সাথে থাকে না। আমার আম্মু খুব পচা, আমায় একটুও ভালোবাসে না। কথাগুলো কলিজায় ছুরির মতো আঘাত করছিল প্রেমার, কিন্তু সে মুখ ফুটে কিছুই বলতে পারছিল না। ছোট্ট এই মাসুম বাচ্চাটাকে কি করে সেই ছোট্ট মাসুম বাচ্চাটাকে বলবে সেই তার আম্মু? এই কথাগুলো চিন্তা করতে করতেই তার দুই চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তখনই প্রিয় প্রেমার চোখের জলটা নিজের হাতে মুছে দিয়ে তারপর বলতে লাগলো, কি হয়েছে ম্যাম, তুমি কাঁদছো কেন? না, এমনি। ঠিক আছে, ক্লাসে চলো। এই বলে প্রেমা প্রিয়কে নিয়ে ক্লাসরুমের ভিতরে চলে গেল আর ক্লাস করাতে লাগলো। এদিকে সেদিন হঠাৎ করে নীলের আম্মু একটু অসুস্থ হয়ে পড়াতে নীলকেই আসতে হলো প্রিয়কে স্কুল থেকে ড্রপ করার জন্য। ঠিক ওই মুহূর্তে প্রিয়র ক্লাস করাচ্ছিল প্রেমা। নীল স্কুলে এসে সোজা প্রিয়র ক্লাসরুমে চলে এসেছিল। দরজার সামনে দাঁড়িয়ে যেই না বলল, প্রিয় আব্বু, চলে এসেছি, চলে এসো। ক্লাস কখন শেষ হয়ে গেছিল, তারপরও প্রেমা প্রিয়দের ক্লাসে বসে সবার সঙ্গে গল্প করছিল। নীলের গলার আওয়াজটা শুনেই প্রেমা পিছন দিকে ফিরে তাকায়, আর তখনই প্রেমা আর নীলের চোখাচোখি হয়ে যায়। নীল প্রেমাকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। সে আশাই করেনি এত বছর পর এখানে এসে প্রেমার দেখা মিলবে। নীল অবাক দৃষ্টিতে প্রেমার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুমি এখানে কিভাবে? প্রেমা তখনই নীলের সামনে গিয়ে দাঁড়িয়ে তার হাত দুটো ধরে বলতে লাগলো, প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। যা করেছি খুব বড় অন্যায় করে ফেলেছি। আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দাও। তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছ। তুমি আমাকে নয়, নিজের সন্তানকে কষ্ট দিয়েছ। তোমাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। প্লিজ, আমাকে একটা বারের মতো সুযোগ দাও। আমি জানি আমি কত বড় অন্যায় করেছি। প্লিজ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে একটা সুযোগ দাও। কথাগুলো শুনতে শুনতে প্রিয় তাদের দুজনের সামনে এসে দাঁড়ায় আর তারপর নীলকে বলতে থাকে, কি হয়েছে বাবা? ম্যাম তোমার হাত ধরে আছে কেন? ম্যাম তোমাকে কি বলেছে? বাবা, কিছু না, চলো। কেন করছো আমার সঙ্গে এরকম? প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। অসম্ভব। তখনই প্রিয় তার বাবাকে বলতে থাকে। বাবা, ম্যাম কি বলেছে? কাকে ফিরিয়ে দিতে বলেছে বলো না বাবা। তখনই প্রেমা নীলের হাত দুটো ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে বসে প্রিয়র হাত দুটো ধরে বলতে থাকে, প্লিজ, আমি তোমার সেই অভাগী মাঝে তোমাকে ফেলে চলে গিয়েছিলাম। তুমি সত্যি কথা বলছো? তুমি আমার আম্মু? হ্যাঁ আম্মু, আমি একদম সত্যি কথাই বলছি। আমি তোমার আম্মু। তোমার আব্বুকে বলো তোমাকে যেন আমার কাছে ফিরিয়ে দেয়। না, আমি তোমার কাছে কখনোই ফিরে যাব না। আমি আব্বুর কাছে ভালো আছি। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে দেখতে চাই না। চলো আব্বু, বাসায় চলো। এই বলে প্রিয় তার আব্বুর হাত ধরে টানতে টানতে স্কুল থেকে বের হয়ে চলে আসছিল। তখনই পিছন থেকে প্রেমা আবারও তাদের দুজনকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ, তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দাও। আমাকে এই শেষবারের মতো একটা সুযোগ দাও। এই বলে প্রেমা দৌড়ে এসে নীলের পা দুটো জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। তখন নীল প্রেমাকে নিজের পা থেকে ছাড়িয়ে উঠে দাঁড় করায় আর তারপর বলতে থাকে, জানতাম তুমি কোনো দিন আমায় ভালোবাসোনি আর ভালোবাসতেও পারবে না। তারপরেও তোমার নিজের সন্তানটার কথা চিন্তা করে একবার হলেও প্রয়োজন ছিল। তুমি তোমার সন্তানটাকে এতটা কষ্ট না দিলেও পারতে। প্লিজ, এসব কথা আর বলো না। আমি এসব কিছু আর নিতে পারছি না। আমি শুধু আমার সন্তানটাকে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই। এই বলে প্রেমা কান্না করতে থাকে। নীল তখন আর প্রেমার উপর অভিমান করে থাকতে পারেনি, কারণ সে প্রেমাকে সত্যিই ভালোবাসতো। তাই সে প্রিয়কে বলতে থাকে, মামুনি, আম্মুর কাছে যাও আর আম্মুকে নিয়ে বাসায় চলো। সত্যি বলছো আব্বু? আম্মু আজ থেকে আমাদের সাথে থাকবে? হ্যাঁ মামুনি, তোমার আম্মু আজ থেকে আমাদের সাথেই থাকবে। অতঃপর নীল, প্রেমা আর প্রিয়া তিনজন এই একসঙ্গে স্কুল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। এই তো নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।